চিন্তাটা অনেকটা এরকম যে মেয়েদের আসলে সেক্সুয়াল ডিজায়ার বলতে কিছু নাই। এই কারণে আমার খুব ভালো লাগে প্রতিদিনই মানুষগুলো এসে যখন তাদের কথা বলে, তাদের সমস্যার কথা বলে, তখন মনে হয় আসলেই আমরা একটা ভালো কাজ করছি। আসলে ক্লিনিক 21 হয় মানে অনেক মানুষই ওই হয়তো তারা এই সমস্যাটা অনেক দিন থেকে ফেস করছিল, বাট আসলে কোথায় যাবে, কোথায় গেলে আসলে সমস্যার সমাধান পাওয়া যাবে, এই ব্যাপারগুলো নিয়ে একটা সোশ্যাল ট্যাবুও আছে। অনেকেই আসলে এটা নিয়ে খোলাখুলি কথা বলতে চায় না। অনেকে হয়তো ভেবেই নেয় যে নর্মাল, এটাই মনে হয় নর্মাল। রাইট। হ্যালো দর্শক, আমি নাইলা বাড়ি, আপনাদের ওয়েলনেস কাউন্সিলর আছি ক্লিনিক 21 এর পেজ থেকে, এবং আজকে আমাদের সাথে আছেন আমাদের স্টার ডক্টর ইশরাত আহমেদ। কেমন আছেন? ভালো, কিছুটা টায়ার্ড। কিছুটা না, ভালোই তো টায়ার্ড আছে, আপনাকে জোর করে তো আজকে এখানে নিয়ে আসলাম। সারাদিন পেশেন্ট দেখে প্রসিডিউরের পরে ডেফিনেটলি ইয়েস। ক্লিনিক 21 এর এই এক্সপেরিয়েন্স কেমন যাচ্ছে একটু বলেন না। আচ্ছা, অনেক ধরনের পেশেন্ট পাই। কিছু কিছু আছেন যারা আসলে জেনুইন প্রবলেম নিয়ে আসছেন। অনেকে আছেন আসলে জানতে আসছেন যে তার কোনো প্রবলেম আছে কিনা। ওকে। আর অনেকে আসলে আসছেন যেহেতু এটা একটা খুবই নিউ কনসেপ্ট বাংলাদেশে আসছে, ওনারা আসলে দেখতে আসেন যে এখানে কি কি ধরনের ট্রিটমেন্টস আছে, তারা এখান থেকে কি হেল্প পেতে পারেন। বাট আমি আমার এক্সপেরিয়েন্স থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ক্লিনিক 21 এর এই কনসেপ্টটা শুরু হওয়ার পর থেকে, বা ক্লিনিক 21 এর যাত্রা শুরু হওয়ার পর থেকে মানুষ আসলে ধরেন আগে সেক্সুয়াল প্রবলেমগুলোকে তারা অ্যাড্রেস করতে চাইতেন না। ঠিক আছে, বাট এই প্রবলেমটা কিন্তু কম বেশি সবারই রয়েছে। এক্স্যাক্টলি। অনেক কাপলদের মধ্যে এই সমস্যা আছে, কিন্তু তারা হয়তো বা সেটা লোক লজ্জার ভয়ে হোক বা যে কোনো কারণেই আসলে হয়তো বা সঠিক ট্রিটমেন্টটা কোথায় পাবে সেটা জানতো না, বা তাদের যে আসলে সমস্যা আছে তারা হয়তো বা এটাও বুঝতে পারতো না। একদম। এই জিনিসগুলো কিন্তু তারা এখন নিজে থেকেই অনেক সচেতন হয়ে নিজেরাই আসছেন ট্রিটমেন্টের জন্য। আমরা তো আসলে যেহেতু ফার্স্টে ডক্টর দেখার পরে আবার কাউন্সিলিং এ আসে, তখন আমরা একটা পোর্শন দেখতেই পাই। কিন্তু আমি দর্শকদের জন্য বলতে চাই যে এই যে ট্রিটমেন্ট করার পরে তারা এর পরে কেমন এক্সপেরিয়েন্স, মানে আসেন তো তারা ফলো আপ করার জন্য। আচ্ছা, এখন ট্রিটমেন্টের যে আউটকামটা, এটা ডেফিনেটলি পেশেন্ট টু পেশেন্ট, এজ অফ দ্য পেশেন্ট ভ্যারি করবে, সে রেগুলার ট্রিটমেন্টটা নিয়েছে কিনা, এবং এটা লাইফস্টাইলও কিন্তু এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। বাট যে আসলে আমাদের ট্রিটমেন্টগুলোকে মেটিকুলাসলি ফলো করছেন, খুব রিলিজিয়াসলি ট্রিটমেন্টের আন্ডারে থাকছেন, তাদের কিন্তু আসলে আউটকাম খুবই ভালো। এবং তার সাথে সাথে যারা অনেকেই আছেন যাদের অনেক ধরনের কোমরবিডিটিস থাকে, যারা আসলে ওই কোমরবিড কন্ডিশনগুলোকেও ট্রিট করছেন ঠিক মতো, ডায়াবেটিস কন্ট্রোলে আছে, হার্ট ডিজিজ থাকলে সেটা, তাদের ক্ষেত্রে কিন্তু আসলে আউটকামটা ভালো। রাইট। টেস্টোস্টেরন লেভেলটা কিন্তু অনেকেরই পড়ে যায়, সেটা আপনার হয়তো ডায়েটারি ইনটেকের কারণে হোক, অথবা ফ্যাটি অ্যাসিড একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, যাদের প্রলং ডায়াবেটিস থাকছে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। এবং আমরা ইনভ্যারিয়েবলি অনেক পেশেন্ট পাচ্ছি যাদের অনেক লং স্ট্যান্ডিং ডায়াবেটিস এন্ড দ্যাট ইজ আনকন্ট্রোলড ডায়াবেটিস। এটা একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু, যেটা অ্যাড্রেস করতে হবে, যেটা ট্রিট করতে হবে, যেটাকে আমাদের কন্ট্রোলে আনতে হবে। কন্ট্রোল ইরেকটাইল ডিসফাংশন স্পেসিফিক্যালি যদি বলি আমি, এটা এই ধরনের পেশেন্ট আমরা আসলে অনেক কিছু মেডিসিন আছে যার কারণে ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষাঙ্গজনিত সমস্যা হচ্ছে। মেডিকেশনস আছে যেগুলা বলবো না যে শুধু ওটার জন্যই হচ্ছে বা ওটা 100% কেসে করছে, বাট হ্যাঁ, কিছু মেডিকেশনস আছে যেগুলোর একটা সাইড ইফেক্ট হিসাবে দেখা যায় যে ইরেকটাইল ডিসফাংশন। এটা যদি একটু আমাদের পেশেন্ট, মানে আমাদের যারা দর্শক আছেন তাদের জন্য আপনি একটু বলেন। মেইনলি দেখা যাচ্ছে যে আমরা ডিসলিপিডেমিয়ার ক্ষেত্রে অ্যাটোভাস্ট্যাটিন বা রোসুভাস্ট্যাটিন, এটা মানে যাদের কোলেস্টেরলটা বেশি থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব কমনলি প্রেসক্রাইবড একটা মেডিকেশন। এদের ক্ষেত্রে আমরা পাচ্ছি অনেক পেশেন্ট যারা অ্যাটোভাস্ট্যাটিন বা রোসুভাস্ট্যাটিন খাচ্ছেন, এবং এরপরে তাদের এই ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। এটা
সবসময় যে ড্রাগের কারণেই হচ্ছে তা কিন্তু না, বাট হ্যাঁ ড্রাগ একটা রোল প্লে করে। এসব ক্ষেত্রে আমরা সাধারণত যেটা বলি যে উনি যারা আন্ডারে রয়েছেন, যে মেডিসিন স্পেশালিস্টের আন্ডারে আছেন, ট্রিটমেন্ট করছেন, আমরা বলি যে ড্রাগটা চেঞ্জ করে যদি উনি অন্য কোনো অল্টারনেটিভ মেডিকেশন দিতে পারেন তাহলে ভালো ভালো হয়। আচ্ছা, এই ক্ষেত্রে পেশেন্টরা অনেক সময় এসে দেখা যায় আমাদেরকে আবার এসে জিজ্ঞেস করেন যে আপনারা কেন এটা আবার সাজেস্ট করে দেন না? আমরা সাজেস্ট করে দেই না, কারণ আসলে এটা আমার এরিয়া অফ এক্সপার্টিস না। ঠিক আছে, যেমন আমি একটা ডায়াবেটিক পেশেন্টকে আমি কিন্তু আসলে তার মেডিকেশনটা, তার ডোজ কিন্তু আমি ডিসাইড করব না। আমি ডেফিনেটলি আই উইল রেফার হিম অর হার টু আ মেডিসিন স্পেশালিস্ট, টু অ্যান এন্ডোক্রাইনোলজিস্ট। তার কাছে উনি আসলে বেস্ট ট্রিটমেন্টটা পাবেন। আমি আমার এরিয়া অফ এক্সপার্টিস যেটা, আমি আসলে সেই লাইনেই ট্রিট করব। বাট হ্যাঁ, আমি ওনাকে এটা জানাই দিব যে ওনার এই এই মেডিকেশনগুলোর কারণে এইটা হতে পারে। সো উনি যেন ওনার যে ডক্টরের আন্ডারে উনি আছেন, যে মেডিসিন স্পেশালিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্টের আন্ডারে উনি আছেন, উনি যেন তাকে বলেন যে এটা চেঞ্জ করে যদি অল্টারনেটিভ কোনো মেডিকেশন দেওয়া যায়। এখন তো আসলে সবকিছুর জন্যই অনেক ধরনের অল্টারনেটিভস রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবশ্যই আসলে এখন পেশেন্টদেরকে দেখতে গিয়ে যেটা দেখছি যে আসলে তো আমরা যখন সেক্সুয়াল ডিসফাংশনের পেশেন্টদেরকে নিয়ে ডিল করছি, তাদেরকে যখন ট্রিট করতে যাচ্ছি, আসলে আপনাকে অনেকগুলো জিনিস মাথায় রেখে ট্রিট করতে হবে। এটা কিন্তু আসলে একটা কজের জন্য হচ্ছে না, রাইট? এবং এইসব ক্ষেত্রে আসলে কাউন্সেলিংটাও একটা খুব খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। বিকজ সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা যেটা অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে তার হয়তো বা অন্য আর কোনো সমস্যাই নাই, জাস্ট তার পার্টনারের সাথে অ্যাটাচমেন্ট নাই। এটাও অনেক বড় একটা রোল প্লে করে। এক্স্যাক্টলি, প্রিম্যাচিউর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন দুটোর ক্ষেত্রেই। এবং অনেকে এসে হিস্ট্রিও দিচ্ছেন এরকম, এক্স্যাক্টলি, যে তারা স্পেসিফিক্যালি তাদের পার্টনার বা ওয়াইফের ক্ষেত্রেই তাদের এই যে এটা হচ্ছে, they should go for couple counseling. Couple counseling টা ওয়াইফদের এখানে খুব সিরিয়াস হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এবং ওয়াইফদেরকেও এখন আমরা তো বলি যে আপনারা গুরুত্ব দিয়ে আপনার পার্টনারকে দেখবেন, ডিভাইসের দিকে খুব বেশি মনোযোগ দিবেন না। কারণ যখন পার্টনার আসে বাইরে থেকে, তখন কিন্তু সে চায় অ্যাটেনশন, এবং সে চায় যে দুজনে দুজনের সাথে কথা বলা খুব জরুরি। এবং অলওয়েজ আমি এই জিনিসটা যদিও কাউন্সিলিং এ বলি, বাট আমি আজকে আমার মনে হয় পডকাস্টে একটু বলতে পারি, সেক্সুয়াল রিলেশনশিপ ইজ নট অলওয়েজ অনলি দ্য পেনিট্রেশন, ইটস ওয়ার্মিং, ইজ ফোরপ্লে অ্যান্ড দেন পেনিট্রেশন। সো আপনি যদি সারাদিন পার্টনারের সাথে আমি কোনো কথা বলবো না, কমিউনিকেশন থাকবে না, কমিউনিকেট করলাম না, কথা বললাম না, হ্যাঁ, সো হঠাৎ করে রোবটের মতো একটা মানুষকে মনে করবো যে তাকে সুইচ দিলেই বোধহয় অন হয়ে যাবে, এটা কিন্তু কোনো পার্টনারের পক্ষেই সম্ভব না। এক্স্যাক্টলি, যেটা হয় যে কমিউনিকেশন একটা ম্যাটার, কমিউনিকেশনটাকে আমরা যদি ঠিক মতো না করতে পারি আমাদের পার্টনারের সাথে, তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের রিলেশনশিপ গুলো কখনোই খুব বেশি অ্যাটাচড হবে না। ইভেন হোয়াট ডু ইউ থিঙ্ক যে একটা স্ট্রেসফুল লাইফে টেস্টোস্টেরন লেভেল যে কমে যায়, এটাও কিন্তু অনেকে জানে না। আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি কর্টিসল লেভেল অনেক হাই থাকে, তারপরে তো স্বাভাবিকভাবে তাদের টেস্টোস্টেরন লেভেলটা কমে যাচ্ছে। তার মানে স্ট্রেস যখন বাড়ছে তখনও কিন্তু টেস্টোস্টেরন লেভেল কমছে। তো এগুলো আমাদের দেশে একদমই কোনো অ্যাওয়ারনেস নাই। এই কারণেই আসলে যখন একটা মানুষ প্রবলেম ফেস করে, সেই প্রবলেমটা নিয়ে যে উনি কার কাছে যাবে, কার কাছে বলবে, এটাই কিন্তু বুঝতে পারেন না। মানে এই কারণে আমার খুব ভালো লাগে প্রতিদিনই যে মানুষগুলো এসে যখন তাদের কথা বলে, তাদের সমস্যার কথা বলে, তখন মনে হয় আসলে আমরা একটা ভালো কাজ করছি। আসলে ক্লিনিক 21 হয় মানে অনেক মানুষই ওই হয়তো তারা এই সমস্যাটা অনেক দিন থেকে ফেস করছিল, বাট আসলে কোথায় যাবে, কোথায় গেলে আসলে সমস্যার সমাধান পাওয়া যাবে, এই ব্যাপারগুলো নিয়ে একটা সোশ্যাল ট্যাবুও আছে। অনেকেই আসলে এটা নিয়ে খোলাখুলি কথা বলতে চায় না। অনেকে হয়তো ভেবেই নেয় যে নর্মাল, এটাই মনে হয় নর্মাল। রাইট। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু আমি অনেক ফেস করি, সেটা হলো বাচ্চা হওয়ার পরে প্রিম্যাচুর ইজাকুলেশন হওয়া, মানে দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা, এটা কিন্তু বাচ্চা হওয়ার
দেখা যায় যে 1 বছরের মধ্যেই একটা ছেলের শুরু হয়? আসলে দেখা যাচ্ছে কি অনেক সময় ওই যেহেতু পোস্টপার্টাম পিরিয়ডে আসলে একটা খুব স্ট্রেসফুল কন্ডিশন যায়, অনেক সময় দেখা যায় যে ইন্টিমেসি ফ্রিকোয়েন্সিটাও অনেক কমে যায় বিভিন্ন কারণে। এটাও কিন্তু একটা রোল প্লে করে। যদি খুব ইনফ্রিকুয়েন্ট বা অনেক লম্বা সময় গ্যাপ দিয়ে যদি মানে ইন্টিমেসির মধ্যে যদি অনেক বেশি লম্বা সময় গ্যাপ যায়, সেটাও কিন্তু প্রিম্যাচিউর ইজাকুলেশন হওয়ার একটা কারণ থাকে। এক্স্যাক্টলি, ঠিক আছে। তার মানে আসলে অনেক রিজন তার সাথে আরেকটা কানেক্টেড, সাইকোলজিক্যাল, তারপরে ফ্যামিলি কন্ডিশন, বাচ্চা রাত্রেবেলায় ঘুমাচ্ছে না, অনেক সময় দেখা যাচ্ছে ওয়াইফ এত স্ট্রেস থাকছে যে সে আসলে কোনো ইন্টারেস্ট শো করছে না। হ্যাঁ, সারাদিন ধরেন বাসার কাজ করছে, বিশেষ করে অনেকে থাকে না যে জয়েন্ট ফ্যামিলিতে থাকছে, অনেক ধরনের কাজ করতে হচ্ছে, বাচ্চা দেখা, এছাড়া ফ্যামিলির অন্যান্য কাজ। এরপর আসলে ওয়াইফও দেখা যাচ্ছে যে রাতে আর মানে বা যখন হাজবেন্ড চাচ্ছে তখন আসলে সে আর। আচ্ছা, আমারও একটা প্রশ্ন, সেক্ষেত্রে আসলে ওয়াইফরা কিন্তু খুব বেশি এগিয়ে যায় না আমাদের দেশে। এটার একটা কারণ হচ্ছে আমাদের দেশে আসলে অনেক মেয়েদেরই চিন্তাটা অনেকটা এরকম যে মেয়েদের আসলে সেক্সুয়াল ডিজায়ার বলতে কিছু নাই, এটা হাজবেন্ড আগায় আসবে, হাজবেন্ডই ইনিশিয়েটিভ নিবে। হ্যাঁ, মানে তারা আসলে নিজেদের they are not active partners এবং তারা নিজেরা এতটা মানে সচেতনও না। হ্যাঁ, এবং এটা কিন্তু আমাদের কাছে এসে ছেলেরা বলেও যে আমাদের পার্টনাররা আসলে ইন্টারেস্ট দেখায়। হ্যাঁ, তাকে যে আমি বলবো সে আসলে তার মতো করে ব্যস্ত থাকে, ইন্টারেস্ট দেখায় না। সেটাই, এবং তাদেরকেও যে আসলে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে এই ব্যাপারটাও তারা বুঝে না। হ্যাঁ, তারা আসলে তাদের সংসার, সন্তান, অন্যান্য সব রেসপন্সিবিলিটিকে তারা বেশি ফোকাস করছে আদার দ্যান সেক্সুয়াল লাইফ। এক্স্যাক্টলি, এবং এটাকে সম্পূর্ণ তারা ধরে নিয়েছে যে হাজবেন্ডের ডিপার্টমেন্ট। হ্যাঁ, এখানে তাদের আমি তো বলি সবসময় এভাবে যে ইটস নট লাইক যে এটা সুইচ অন করলেন সাথে সাথে অন হয়ে গেল এবং আপনি আসবেন। নো, আমার একজন পেশেন্ট স্পেসিফিক্যালি সে এই ওয়ার্ডটা ইউজ করেছে যে তার ওয়াইফের ধারণা যে সেক্স ইজ সামথিং লাইক যে সুইচ অন করলে অন হয়ে গেল, অফ করলে হয়ে গেল, এরকম। মানে এখানে যে একটা আসলে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়, বা আপনি যেটা বললেন যে পেনিট্রেশন বা পেনিট্রেটিভ সেক্স, এটা হচ্ছে একদম লাস্ট যেটা, এর আগেও তো আসলে অনেক কিছু আছে, বাট অধিকাংশ ওয়াইফ আসলে এটা বুঝতে চায় না। অনেক ওয়াইফই বোঝে না, অধিকাংশ আমি বলবো না, অনেকেই বোঝে না। আবার অনেক হাজবেন্ডও বোঝে না, এক্স্যাক্টলি। এই কারণে কিন্তু ওয়াইফরাও আসলে দুজনের ক্ষেত্রেই ব্যাপারটা সত্য। তবে আমার কাছে মনে হয় যে আমাদের এখানে যে মেল পেশেন্টরা আসছেন, হয়তো তাদের ওয়াইফ আসলে জানেন না যে তাদের পার্টনাররা আসলে যে কোনো সমস্যা ফেস করছে, বা তাদের কাছে হয়তো বা আসলে কোনো সমস্যা নাই, তাদের সেক্সুয়াল লাইফ ইজ ওকে। হ্যাঁ, ওটা না হলেও হবে টাইপ একটা ব্যাপার। আচ্ছা, আরো একটা ব্যাপার কিন্তু আছে, আমরা যে শুধু মেল পেশেন্ট দেখি তা তো না, আমরা তো ফিমেল পেশেন্টও দেখি। এবং ফিমেল পেশেন্টের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে যখন কোনো ছেলে একটা নেগেটিভ ওয়ার্ড ইউজ করছে বা কোনো নেগেটিভ ভাবে অ্যাপ্রোচ করছে, এরপরে মেয়েটার আর এই জিনিসটা কিন্তু আসলে আমার মনে হয় হাজবেন্ডদের বা মেল পার্টনারের কিন্তু এটা আসলে মাথায় রাখা উচিত। মেয়েরা কিন্তু ওই জিনিসটা ধরে রাখে, মনে রাখে তারা। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে সকালবেলা সে হয়তো একটা কিছু বলছে, ঝাড়ি দিয়ে চলে গেছে, এটা কিন্তু আসলে সে মনে রাখবে। হ্যাঁ, এইটা, এবং এটা বেশিরভাগ ছেলেই আবার বুঝবে না, তারা বোঝে না, তারা আসলে বোঝে না, তারা চিন্তাই করতে পারে না যে এটার কারণে এটার কনসিকুয়েন্স এটা হতে পারে, হচ্ছে আলটিমেটলি সে দিন শেষে সেক্সুয়ালি আর অ্যাক্টিভ ফিল করছে না। আমাদের কিন্তু এরকম পেশেন্ট আছেও যে আমাদেরকে এসে বলেছে যে আমার জাস্ট মনে হয় না আর কিছু করি। হ্যাঁ, এবং সেক্ষেত্রে আমরা অনেক সময় কিন্তু অনেক দিন আগে করা একটা বিহেভিয়ারও, সেটাই তারা মনে রেখেছে, এবং এই কারণেই তারা এরপর থেকেই they have lost interest exactly so for their partner. It's very interesting part, মানে সাইকোলজিক্যাল, তারপরে ফিজিক্যাল, মানে শুধু যে আপনি ফিজিক্যালি একটা জায়গায় এসে আটকে যাচ্ছেন তা কিন্তু না, সাইকোলজিক্যালিও আপনি আটকে যাচ্ছেন। এক্স্যাক্টলি, এবং আমার মনে হয় মেয়েদের ক্ষেত্রে সাইকোলজিক্যাল ব্যাপারটা বেশি।
রাইট, বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং আমার মনে হয় মেয়েদেরও আসলে কাউন্সেলিংটা খুব জরুরি, মানে তাদের একটা জায়গা থেকে এটাই আসলে আমি তো সবসময় আমার পেশেন্টদেরকে এটাই অ্যাডভাইস করি যে হ্যাঁ, প্রথমে আপনি একটা নিজে একা একটা কাউন্সেলিং নেন, দেন গো ফর কাপল কাউন্সেলিং। রাইট, একা কথা বলা খুব জরুরি, হ্যাঁ, ভেন্টিলেট করাটা খুব জরুরি, এরপরে আপনি আপনার পার্টনারকে নিয়ে আসেন। কিন্তু এইসব ক্ষেত্রে আমি অনেক সময় দেখছি যে আসলে তাদের ওয়াইফরা এ ব্যাপারে অ্যাওয়ার না, যে আসলে যে কোনো সমস্যা আছে, এবং তারা তাদের ওয়াইফকে বলতেও চায় না যে একটা জায়গায় ফেসিং সাম প্রবলেম, রাইট, সো আমরা চলো এটাকে সর্ট আউট করি। হ্যাঁ, এটা আসলে বলতে চায় না, ওই ইন্টারেস্টটাও নাই, বা ইন্টারেস্ট থাকলেও হয়তো বা আসলে অনেক কিছুই কাজ করে যে বললে সে মাইন্ড করবে কিনা, হ্যাঁ, কি মনে করে এবং এইটার কনসিকুয়েন্স আবার কি হবে, এটার কনসিকুয়েন্স কি হবে। এক্স্যাক্টলি, সংসার জীবন কিন্তু মোটেও ইজি না, ইটস ভেরি ডিফিকাল্ট। আমার মনে হয় আমাদের গল্প, বিয়ে করে ফেলা ইজি, বিয়ে টিকায় রাখা অনেক বেশি কঠিন। রাইট, অনেক অনেক বেশি ভালো লাগলো। মানে আমাদের এরকম ক্লোজ সেশন খুব কমই হয়, কথা খুব কম বলার সময় হয়, অফিসে তো সারাক্ষণই সবাই সবার মতো পেশেন্ট দেখতে ব্যস্ত, কিন্তু এই যে আমাদের এক্সপেরিয়েন্স শেয়ার করা, এটাও একটা ব্যাপার। আমাদের এক্সপেরিয়েন্স গুলো আমরা শেয়ার করি নিজেদের মধ্যে, এবং আসলে আমাদের এক্সপেরিয়েন্স তো অনেক ডাইভার্স, আসলে বলতে গেলে তো অনেক কিছু চলে আসে। আমার মনে হয় আজকে আমরা এপিসোড বাই এপিসোড আমরা বলবো। ইয়েস, সো থ্যাংক ইউ সো মাচ। আজকে এই এপিসোড থেকে আমার মনে হয় আপনারা অনেক ইনফরমেশন পেলেন, যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। নেক্সট এপিসোডে আসবো আবার হয়তো নতুন কোনো ডাক্তার নিয়ে, অথবা আবার হয়তো বা ডক্টর ইরশাদের সাথে। অনেক অনেক ভালো থাকুন। আমি নাইলা বাড়ি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ক্লিনিক 21 এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।